কি বলতে চাস তুই? আমরা যখন কোনো ফুল গাছ লাগাই তখন এইটা ভেবে লাগাই যে একদিন সে আমাদের কষ্টের ফল দেবে, ফুলের সৌরভে ভরিয়ে দিবে আমাদের প্রাঙ্গণ। কিন্তু সেই সৌরভের জন্য আমাদের তার পরিচর্যা করতেই হয়, নাকি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাকে নিঃশেষ হতে দেব? ঠিক তেমন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতে হলে একটু বিশ্বাস করতেই হয়। বিশ্বাসবিহীন যে কোনো সম্পর্ক তাসের ঘরের মতো, হালকা হাওয়াতেই তা উড়ে কোথায় গিয়ে পড়বে তা ভাবা মুশকিল। আজরাহান নিরুত্তাপ। সে জানে আজ যা সে করেছে তা ভুল ছিল, কিছু সবকিছুর ঊর্ধ্বে সে মার্শিয়াদকে কোনোভাবেই প্রহরের আশেপাশে সহ্য করতে পারে না। মার্শিয়াদ আবারও বলল, আমি আমার হাত গুটিয়ে নিয়েছি, তার মানে এই নয় যে আমি তার ছায়া হওয়া ছেড়ে দিয়েছি। আমি এখনো বলছি সে শুধুই তোর। প্লিজ বিলিভ হার, তোকে তার প্রয়োজন। এভাবে চলতে থাকলে তুই তাকে হারাবি। মার্শিয়াদ হালকা হাসলো, আবার বলল, তুই আজ যা করেছিস তার জন্য সে তোকে ক্ষমা করলেও আমি কখনো করব না। সে আমার বন্ধু নয়, তার চেয়েও বেশি। সে আমার প্রেয়সীও নয়, তার চেয়ে কম। বাকিটা তুই বুঝে নে। কিন্তু আজকের পর কারণে যদি তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, তাহলে আই প্রমিস ইউ তুই তাকে হারাবি সারা জীবনের জন্য। চলি আমি, তোর আর আমার মাঝখানে সেতু বন্ধন সে। এভাবে ছিঁড়ে যেতে দিস না। ভালো থাকিস। টাইম ইজ ইয়োর নাও। রাতের মায়া কাটিয়ে ভোরের স্নিগ্ধ আলো ভরে তুলছে চারপাশ। মৃদু রোদের ঝলমলে আলো চিকচিক করছে গাছের পাতা, হালকা মৃদু বাতাস বয়ে চলছে। রাতে ভালো ঘুম হয়নি প্রহরের। সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় ফ্রেশ হয় ভোরের স্নিগ্ধতার আবগাহন করছে সে। প্রহর। কারো নির্নিমেষ নরম কণ্ঠে পিছন ফিরে তাকায় প্রহর। আজরাহান দাঁড়িয়ে আছে, চোখ দুটো ফুলে ফেপে উঠেছে, চুলগুলো আলুথালু, চোখের নিস্তাতেও কেমন ডার্ক সার্কেল পড়ে আছে। আজরাহানকে দেখেই ওকে পাশ কাটিয়ে চলে আসে প্রহর। আজরাহান আবারও শক্ত কণ্ঠে বলল, প্লিজ দাঁড়া, দাঁড়া ডিঙি নৌকা, একবার আমার কথা শোন। প্রহর ঘুরে দাঁড়ায়, বিরস দৃষ্টিতে আজরাহানের দিকে তাকায়। কোনো প্রতিক্রিয়া সে করে না। আজরাহান দীপ্ত পায়ে ওর সামনে গিয়ে প্রহরের হাত দুটো ধরে বলল, প্লিজ, আই এম সরি, রাগের মাথায় তোর সাথে আমি। প্রহর এক ঝটকায় হাত সরিয়ে দেয়, দাঁত মুখ খিসে রুদ্ধ কণ্ঠে বলল, কিসের এত রাগ আপনার? কেন এমন করেন আপনি আমার সাথে? যখন যা ইচ্ছে তাই করেন কেন? আমি কি আপনার খেলার পুতুল? আজরাহান ভেজা কণ্ঠে বলল, আমি তোকে ভালোবাসি প্রহর। প্রহর দুই হাত দিয়ে কান চেপে ধরে উত্তেজিত হয়ে বলল, চুপ করেন আপনি, চুপ করেন। আপনি কখনোই আমায় ভালোবাসেননি, শুধু চেয়েছেন আমার উপর অধিকার খাটাতে। আজরাহান প্রহরের কাছে ওর দুই হাত দিয়ে প্রহরকে ঘাড়ের কাছে হাত রেখে বলল, আমি মানছি আমার ভুল হয়েছে, প্লিজ একবার আমার সিচুয়েশনটা বোঝ। কিছু বোঝাতে চাই না আমি, কিচ্ছু না। আপনি আর কখনো আমার কাছে আসবেন না। প্রহর থামে, চিৎকার করে কথা বলায় ওর বুকের উপরে অংশ ওঠানামা করছে। ফোঁস করতে থাকে প্রহর, তারপর ধীরে ধীরে শান্ত নিশ্চল হয়ে পড়ে। নেত্রনীর উপচে পড়ছে, কপালের দুই ধারে যেন মুষলধারে বাদল ধরছে। আজরাহান প্রগড় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর বুকের ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে, এক নাম না জানা যন্ত্রণা। পিষে যাচ্ছে আজরাহান তার রাগের জাতাকলে। কেন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না? বুক ভারী হয়ে আসে আজরাহানের। তার প্রেয়সীর চোখের জলে যে তার হৃদয় পুড়ে, তা কি করে বোঝায়? প্রহর নরম, শান্ত ও আর্দ্রতা জড়ানো কণ্ঠে বলল, কেন এমন করেন আপনি আমার সাথে? আমি আপনাদের আশ্রিতা বলে? তাহলে বলেন আমি চলে যাই। প্লিজ একবার আমার কথা শোন। আজরাহান ওকে ধরতে গেলেই প্রহর সিটকে সরে পড়ে, রুদ্র কণ্ঠে বলল, আপনি ছবেন না আমায়, একদম না। জান ভাইয়া বলেছে আপনি আমাকে ভালোবাসেন, মিথ্যে বলেছে জান ভাইয়া। আপনি শুধু আমাকে দয়া করেছেন, আমি চাই না আপনার দয়া। আমি চলে যাব এখান থেকে, চলে যাবার কখনো আসবো না। আজরাহানের উত্তরের অপেক্ষা প্রহর করেনি, চলে যায় সেখান থেকে। অস্ফুটভাবে আজরাহান বলল, তুই আমাকে ছেড়ে গেলে তোর রাহান ভাইয়া 5 মিনিট ডিঙি নৌকা, এত বড় সাজা তুই আমাকে দিস না। পারবো না আমি তোকে ছাড়া থাকতে, একদম পারবো না। ছাদের একপাশে থাকা ফুলের টবগুলোতে একের পর এক লাথি মারতে থাকে আজরাহান। দু একটা উঠিয়ে আছড়িয়ে ভেঙে ফেলে, টেনে ধরে নিজের চুল, হাত দিয়ে মুখ কসলাতে থাকে। কি করবে সে এখন? 2 দিন ধরে আজরাহান নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এক বেলা খেলে অন্য বেলা ঘুমিয়ে কাটায়। প্রহরের মুখোমুখি হয়নি এই 2 দিনে একবারও। প্রহরও আজরাহানের ঘরের দিকে পা বাড়ায়নি। কুহিলিকা ছেলের এমন অস্বাভাবিক আচরণে ঘাবড়ে যান। তার যেই ছেলে পুরো বাড়ি মাতিয়ে রাখে, আজ সে এত শান্ত।
আজরাহানকে জিজ্ঞেস করলে সে জানায় সামনে তার মাস্টার্স ফাইনাল ইয়ারের এক্সাম, তাই নিজেকে সময় দিতে চায়। কুহেলিকা দ্বিরুক্তি করে না। আজরাহান বরাবরই ভালো রেজাল্ট করে। রাতের সবার খাওয়া শেষ। এই 2 দিনে বেশ মানিয়ে নিয়েছে নন্দিতা নিজেকে এই পরিবারের সাথে। কাল ওদের বৌভাত, নানা আয়োজন, তাই সকাল সকাল উঠতে হবে বলে রাত জাগলো না কেউ। আজরাহান আজও খায়নি। কুহেলিকা ছেলের এমন আচরণ শুধু ভাবাচ্ছে না, বরং অসুস্থ করে তুলেছে। কিন্তু সামানের বিয়ের ঝামেলা মিটার আগে সে এইসব নিয়ে ভাবার সময় পাচ্ছে না। আজরাহানের জন্য খাবার বেড়েতা টেবিলের ওপর রাখে নন্দিতা। প্রহর রান্নাঘরে ছিল। নন্দিতা ওর কাছে গিয়ে অনুনয়ের স্বরে বলল, একটা কাজ করবি প্রহর? বলো না। আরজাহানের খাবারটা ওর ঘরে দিয়ে আসবি। প্রহর বিস্ময় দৃষ্টি নিক্ষেপ করে নন্দিতার দিকে গাঢ় কণ্ঠে বলে, আমি? হ্যাঁ তুই। তোর ভাইয়া সে কখন থেকে আমাকে ডাকছে, তুই একটু যা না। জানিস তো খাবার না দিয়ে এলে না খেয়ে সারা রাত পড়ে থাকবে আরজাহান। প্রহর নির্বিকার কণ্ঠে বলল। আচ্ছা তুমি যাও, আমি দিয়ে আসছি। নন্দিতা ওর হাতে থাকা প্লেটগুলো নিয়ে বলল, এগুলো আমি দেখছি, তুই যা। প্রহর ভোলা চোখে তাকিয়ে থাকে নন্দিতার দিকে। সেদিন ছাদের ঘটনা সম্পূর্ণ অবলোকন করেছে নন্দিতা। সকালে গোসল সেরেই বাইরে বেরিয়ে আসতে দেখে আজরাহান ওপরে যাচ্ছে। নিচে এসে প্রহরের ঘরের দরজা খোলা পেয়ে ঘরে গিয়ে দেখে প্রহর নেই। ওকে খুঁজতে খুঁজতে ওপরে আসে নন্দিতা। দরজা ঠেলে খাবার নিয়ে ঘরে ঢোকে প্রহর। আজরাহান বিছানায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে। প্রহরকে দেখেই অধর কোণে হাসির রেখা টানে আজরাহান। প্রহর নিশ্চলভাবে বলল, আপনার খাবার রেখে যাচ্ছি, খেয়ে নেবেন। আজরাহান উঠে গিয়ে প্রহরকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এখনো রেগে আছিস আমার উপরে? একটুও কমনি রাগ? প্রহর পেটের ওপর থেকে আজরাহানের হাত দুটো সরিয়ে ঘুরে দাঁড়িয়ে আজরাহানের চোখের দিকে তাকিয়ে বলল, খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে। আগে বল, রাগ কমেছে তোর? প্রহর শান্তভাবে দুবার মাথা ঝাঁকিয়ে হ্যাবোদক সম্মতি দেয় আর বলে, খেয়ে নিন। আজরাহান চট করে বলল, আমার এক্সাম শেষ হলেই মাকে তোর আর আমার বিয়ের কথা বলবো। প্রহর দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করব না। আজরাহান হালকা তপ্ত কণ্ঠে বলল, প্রহর, তুই আবার শুরু করলি, সমস্যা কি তোর? সমস্যা আপনি। কেন বিয়ে করতে চান আপনি আমাকে? শুধু আমার শরীরটার জন্য? আজরাহান ক্ষেপে ওঠে, রুষ্ট কণ্ঠে বলল, এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আপনার শুধু আমার শরীরটাই প্রয়োজন। আপনারা সব পুরুষরাই এক। এই যে আপনি আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছেন, কিন্তু বিয়ে হলে আর ভালো লাগবে না আপনার আমাকে। আজরাহান প্রদীপ্ত কণ্ঠে বলে, কি আজে বাজে কথা বলছিস এসব? আমি তোকে ভালোবাসি। জানি এখন আপনি এই কথাটাই বলবেন, কিন্তু বিয়ের পর সবাই বদলে যায়। ভালোবাসার মানুষগুলো তখন পুরনো হয়ে যায়, তখন আর তাদের ভালো লাগে না, নতুন কাউকে লাগে তাদের। নিঃশেষ হয়ে যায় ভালোবাসা, বেঁচে থাকে শুধুমাত্র চাহিদা। আজরাহান ফোঁস করে একটা শ্বাস ছাড়ে, বিগলিত কণ্ঠে বলে, ভালোবাসা কখনো নিঃশেষ হয় না। ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। তুই যত ভালোবাসবি ভালোবাসার রং তত গাঢ় হবে, রাঙিয়ে দিবে তোর জীবন। আমি তোকে সেভাবেই ভালোবাসবো প্রহর। আমার ভালোবাসা কখনো নিঃশেষ হবে না। তা ধ্রুব তারার মতো সত্য, তার রং আকাশের রং ধনুকে হার মানাবে। না, আমি বিশ্বাস করি না। একবার বিয়ে হয়ে গেলে আপনি আমায় ছুঁড়ে ফেলে দিবেন, আমাকে আপনার আর ভালো লাগবে না। আমি করব না আপনাকে বিয়ে, কাউকে করব না, আমি কাউকে না। আজরাহান আর কিছু বলতে পারেনি। প্রহরের কথায় যে কষ্ট প্রকাশ পেয়েছে তা তীরের মতো বিঁধে যায় আজরাহানের বুকে। কেন এত সংশয়? কেন ওর মনে হয় বিয়ের পর ভালোবাসা থাকে না? নিজের ঘরে এসে দরজা লাগিয়ে বসে পড়ে প্রহর। ঝরঝর করে কাঁদতে থাকে। আজরাহানের সামনে যতটা নিজেকে শক্ত করে রেখে কথা বলেছে, বদ্ধ দরজার ভেতর নিজেকে অসহায় পথিক মনে হচ্ছে তার, যে তার জীবনে সবকিছু হারিয়ে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলে, সবাই বদলে যায়, সবাই। ভালোবাসার রং বদলায় রায়হান ভাইয়া। আমি আপনাকে কখনো বিয়ে করতে পারবো না, কাউকে না। প্রহর নিজের কম্পনরত হাতটি নিজের পেটের ওপর আলতো করে রেখে বলল, আমার মেয়েকে তার বাবা কখনো ভালোবাসবে না। মেয়ে হয়ে জন্মানো পাপ। আমি আর পাপ করতে পারবো না, আর পারবো না। মৃদু ছন্দে মিউজিক চলছে। আজ সামান আর নন্দিতার বৌভাত, কিন্তু লোকজনের সমাগম কম। দূরের আত্মীয় স্বজনরা তেমন কেউ আসেনি। ইনশিরা, মার্শিয়াদ, আশফিক ওরাও কেউ আসেনি। আশফিকের মা বাবা এসেছে,
নির্ধা আসতে চেয়েছিল, কিন্তু শেষ সময়ে নীরনের শরীরটা খারাপ করে তাই আর আসা হয়নি। জাঁকজমকপূর্ণ হওয়ার কথা থাকলেও একদম অনাড়ম্বর সবকিছু। কতিপয় মানুষের আনাগোনা হয়েছে, সানোয়ার আহমেদ এমনটা মোটেও আশা করেননি। অনেকক্ষণ যাবৎ প্রহরকে খুঁজে চলছে আজরাহান। একা পাওয়াই যায় না। আজরাহানকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার নিদারুণ প্রয়াস তার। দূর থেকে আজরাহান তার স্নিগ্ধ নেত্রযুগল আবদ্ধ করে রেখেছে প্রহরের গতিবিধির ওপর। বার কয়েক নুরাইশা সামনে পড়লেও আজরাহান কোনো প্রতিক্রিয়া করল না, না তার দিকে দেখার প্রয়োজন বোধ করল। প্রহর কোহেলিকার সাথে চুইনগামের মতো লেগে আছে। সে যেখানেই যায় তার পিছু পিছু সেখানেই যায়। একমাত্র কোহেলিকায় আছে যাকে আজরাহান ভয় করে, নাকি অস্বাভাবিক শ্রদ্ধা করে তা প্রহর জানে না। খাবার সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু ঝামেলা হওয়ায় নিজের স্বামীকে খুঁজেছেন তিনি। সানোয়ার আহমেদ রসিক মানুষ, কথা বলতে তিনি ভীষণ পছন্দ করেন। আর তা যদি হয় বাল্যকালের বন্ধুদের সাথে, তাহলে তো আর কথাই নেই। হলে ঢোকার গেটের দুপাশে গোলাপ দিয়ে সাজানো, গোলাপের মাঝখানে মাঝখানে আবার বেলি দেওয়া। নন্দিতের একটা ঝোঁক আছে বেলি ফুলের প্রতি। সানোয়ার আহমেদ, নবীন খান আর তাদের বাল্যকালের বন্ধু ইসমাত দাঁড়িয়ে উচ্ছ্বাসিতভাবে খোশ গল্পে মত্ত। ইসমাতের ছেলে কানাডা থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একজন ছেলে তার বিয়ে করাবেন বলে মেয়ে খুঁজে যাচ্ছেন। এখানে এসে সানায়াকে তার বেশ পছন্দ হয়। 3 বন্ধু সেই সব নিয়ে কথা বলছেন। কোহেলিকা প্রহরকে বলল সানোয়ার আহমেদকে ডেকে আনতে। প্রহর কিছুক্ষণ কাঠবিড়ালির মতো এদিক ওদিক তাকিয়ে দেখলো আজরাহান আছে কিনা, কিন্তু কোথাও দেখল না। স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রহর। সারোয়ার আহমেদকে ডাকার জন্য করিডোরের মোড় ঘুরতে আচমকা কেউ প্রহরের হাত টেনে ওকে খালি জায়গায় নিয়ে যায়। প্রহর কিছু বুঝে ওঠার আগেই আজরাহান ওর অধর ডুবিয়ে দেয় প্রহরের গলায়। আজরাহানের তপ্ত নিঃশ্বাস বিগলিত করছে প্রহরের শীতল হৃদয়কে। আজরাহান ওর ডান হাত প্রহরের বাম হাতে ছোঁয়াতে ছোঁয়াতে ওর ঘাড়ের কাছে নিয়ে আসে। প্রহরের অসহ্য লাগছে, চোখ মুখে বিরক্ত আর কণ্ঠে রাগ মিশিয়ে বলল, এমন কেন করছেন আপনি? ছাড়েন, ছাড়েন আমায়। আজরাহান কোনো শব্দ করল না। মাথাটা হালকা বাঁকিয়ে প্রহরের গলার বাম দিকেও তার আর্দ্র অধর স্পর্শ আঁকতে থাকে। প্রহরের দম বন্ধ হয়ে আছে। তার এইটুকু বয়সে সে অনেক কিছু পর্যবেক্ষণ করেছে অনেকের কাছ থেকে। প্রাণ চঞ্চলা হলেও একজন প্রাপ্ত বয়স্ক নারী সব ধরনের অনুভূতি তার মধ্যে বিদ্যমান। হয়তো পরিস্থিতি তাকে আজ এখানে নিয়ে দাঁড় করিয়েছে। আজরাহানের ইশারা ইঙ্গিত প্রথম দিকে না বুঝতে পারলেও ধীরে ধীরে তার ছোট্ট মস্তিষ্কে আজরাহানের জায়গা করে নেয়। একজন নারী দেহের ওপর তার বিনা অনুমতিতে তার স্বামীরাও অধিকার থাকে না। কিন্তু আজরাহানকে প্রহর বিশ্বাস করে নাকি ভালোবাসে, সে জবাব প্রহর এখনো পায়নি। কিন্তু আজরাহানের ভালোবাসা বোঝার ক্ষমতা তার আছে, তার ভালোবাসার স্পর্শ। কিন্তু এখন সবকিছু বিরক্তিকর লাগছে। কণ্ঠে রোষ ভরে প্রহর বলল, ছাড়ুন বলছি আমায়। আজরাহানের বুকে ধাক্কা দিতেই সে একটু দূরে সরে যায়। আজরাহান নিঃশব্দ চোখে ক্ষণকাল তাকিয়ে থাকে প্রহরের দিকে। হালকা পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। দুজনের মাঝখানে 1 ফুটের মতো দূরত্ব হবে। ফুঁসে ওঠে প্রহর, ক্ষীণ কণ্ঠে বলল, এখানে কেন আনলেন আমায়? এমন কেন করছেন আপনি? আজরাহান ওর ডান হাতের তর্জনী রাখে প্রহরের ঠোঁটে। চোখের পল্লব পুরোটা ছড়িয়ে আজরাহানের দিকে নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রহর। ওরা যে জায়গায় আছে তা অতটা আলোকিত নয়, কারণ দিনের আলো অন্ধকার মায়ায় তার অস্তিত্ব হারাচ্ছে। কিন্তু একে অপরের স্পষ্ট দেখার জন্য অতটুকুই যথেষ্ট। আজরাহানও 2 হাত রাখে প্রহরের 2 পাশে, নাক ঠেকিয়ে দেয় প্রহরের নাকের সাথে। একটা লম্বা শ্বাস নিয়ে মিষ্টি কণ্ঠে আজরাহান বলল, এতবার ইশারা করলাম, আসলি না কেন? এটা তোর শাস্তি। প্রহর চোখে হাসে, কিছু বলতে গিয়েও থেমে যায়। ভাবে, শাস্তি? এ কেমন শাস্তি? শাস্তিও বুঝি এত প্রেমময় হয়? শাস্তিতেও বুঝি এত শান্তি পাওয়া যায়? শাস্তিতে বুঝি মধুরতা থাকে? কই না তো। আমি তো আগেও অনেক শাস্তি পেয়েছি, তখন তো শুধু কষ্ট হয়েছে। রাত জেগে কেঁদেছে সে, জ্বলেছে তার শরীর, ঠিক ততটা যন্ত্রণায় তার মন পুড়েছে। দেহের কষ্ট তাকে যতটা জর্জরিত করেছে, তার চেয়ে মনের কষ্ট তাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। সে মানুষগুলোও আমার আপন ছিল, তাহলে কি করে পারলো এত কষ্ট দিতে, যা আমার হৃদয়কে এখনো কাঁপিয়ে তোলে? বানের জলের মতো কেন তাকে ভাসিয়ে দিয়েছিল ওই অজানা দূর অজানা সমুদ্রে? যদি সেদিন ওই অজানা মানুষটা
ওকে সেই মরণ ফাঁদ থেকে না বাঁচাতো, তাহলে তো আজ ওকে বুভুক্ষ হায়নাদের রোজ লালসার শিকার হতে হতো। আদৌ কি এত কিছুর পর আমি বেঁচে থাকতাম? কিন্তু সামনে দাঁড়ানো এই সুদর্শন পুরুষটি কেন আমাকে এমন শাস্তি দেয়, যার জন্য আমি চাতক পাখির মতো অপেক্ষা করি? কেন তার দেয়া শাস্তি আমার ঝড় তোলা হৃদয়ে শান্তির বার্তা নিয়ে আসে? তার হাসিতে কেন বারবার আমি হারিয়ে যাই এক অজানা অপার্থিব জগতে? আর তার ছোঁয়া, মুখে যতই বলুক, কিন্তু তার ছোঁয়া তাকে সবসময় আপনজনের আশ্বাস দেয়, ভালোবাসায় পূর্ণ করে তার কষ্টজমা গুমট হৃদয়ে, অনিরোধিত করে শরীর। ভালোবাসায় সিক্ত হওয়া প্রতিটা আহ্বানে 4 কদম এগিয়ে নিল নিজেকে, 2 কদম আবার পিছিয়ে নেয় প্রহর। তার মনের অজানা ভয় জেকে ধরে তাকে আষ্টে পৃষ্ঠে। প্রহরের সম্বিত ফিরে আজরাহানের ফিসেল আওয়াজে বলল, কি ভাবছিস তুই? প্রহর অতি স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু না, যেতে দিন আমায়। আজরাহান স্বাভাবিক হয়ে দাঁড়ায়। অধর জুড়ে তার এক উজ্জ্বল হাসি। অধর সংকীর্ণ করে প্রচলিত কণ্ঠে বলল, তোর জন্য একটা জিনিস এনেছি। আজরাহান ওর পকেটে হাত দিয়ে একটা জুয়েলারি বক্স বের করে। তা খুলে একজোড়া সোনার বালা বের করে। বেশ ভারী বালা দুটো, ছোট ছোট ডিজাইন করা, তার মাঝে হোয়াইট স্টোন বসানো। হালকা আবছা আলোয় চিকচিক করছে স্টোনগুলো। প্রহর স্থবির হয়ে তার বাধ্য নয়নজোড়া আবদ্ধ করে রেখেছে আজরাহান এদিকে। এক হাস্যোজ্জ্বল মুখচ্ছবি তার প্রেমিক পুরুষের। আজরাহান ওর হাত দিয়ে প্রহরের হাত নিয়ে তাতে বালা পরাতে গেলে প্রহর অন্য হাত দিয়ে তাকে বাধা দেয়। আজরাহান প্রলজ্জিত চোখে তাকায় প্রহরের দিকে। কিঞ্চিত বিষণ্ণ ভাব তার চোখে মুখে, আর অদ্ভুত অপারগতা। আজরাহান উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে প্রহর? প্রহর ওর হাত নামিয়ে আর্দ্র কণ্ঠে বলল, এটা আমি নিতে পারবো না। আজরাহান কৌতূহলপ্রদ কণ্ঠে বলে, কেন? প্রহর নির্বিকার কণ্ঠে বলল, এটা আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আপনার ভালোবাসার মানুষের জন্য কিনেছেন। আজরাহান ফিকে কণ্ঠে বলল। তো প্রহর বিরস কণ্ঠে বলল, আমি আপনার ভালোবাসার মানুষ নই রাহান ভাইয়া। আজরাহান বিক্ষিপ্ত দৃষ্টিতে ক্রোধান্বিত কণ্ঠে প্রহরকে দেয়ালের সাথে চেপে ধরে। তারপর বলে, তাহলে কে তুই আমার? বল, কে তুই আমার? প্রহর জড়ানো কণ্ঠে বলল, আমি আপনার কেউ না, কেউ না আমি আপনার। কেঁদে ওঠে প্রহরের অন্তরাত্মা, কিন্তু তার ছায়া প্রকাশ করে না প্রহর তার অভিব্যক্তিতে। সে আর সহ্য করতে পারবে না, না পারবে এই মানুষটাকে ঠকাতে। আজরাহানের শরীর ক্রোধানলে জ্বলে উঠছে। চোখের কোঠর ধীরে ধীরে তার ব্যাপকতা বৃদ্ধি করছে। জমে উঠছে জল। ফোঁস ফোঁস আওয়াজে প্রহরকে কাঁপিয়ে তুলছে আজরাহানের লাগামহীন ক্রোধ। সশব্দে নিজের গলায় কঠোরতা মেখে আজরাহান বলল, আমি আমার নিজেকে তোর কাছে সমর্পণ করেছি, তার মানে এই নয় তোর যা খুশি তাই আমার সাথে করবি। আজরাহান প্রশ্নবিদ্ধ ও নরম সুরে আবারও বলল, এত সেলফিশ কি করে হলি তুই? আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোর কাছে? আমি তো পাগল, আর তোর ভালোবাসাই আমার পাগলামোর মহা ঔষধ। দে না আমার পাগলামো ভালো করে, একবার আমাকে তোর হওয়ার সুযোগ করে দে। আমি তোর সব কষ্ট তোর জীবন থেকে মুছে দেব, আই সোয়ার। প্রহর শক্ত কণ্ঠে বলল। প্লিজ যেতে দিন আমায়, যেতে দিন। আজরাহান আরো ক্ষেপে ওঠে। দু হাতে আরো জোরে চেপে ধরে প্রহরকে। ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি জানি না তোর অতীতে কি হয়েছে, শুধু জানি আমি তোর বর্তমান আর আমি তোর ভবিষ্যৎ। তোকে যদি সামনে এগোতেই হয় তাহলে আমাকে সাথে নিয়েই এগোতে হবে, আর না হলে আমি তোকে এখানেই থমকে দিব। না তুই আমাকে ছেড়ে যেতে পারবি, না আমি তোকে ছেড়ে কোথাও যেতে দিব। আজরাহান স্বাভাবিক হয়ে দাঁড়ায়। প্রহরের হাত ধরে তাতে বালা জোড়া দিয়ে ফেসফেসে গলায় বলল, যদি ইচ্ছে হয় পরে নিস, না হলে যেখানে খুশি ফেলে দিস। আজরাহান থপ থপ পায়ে সেই স্থান ত্যাগ করে। প্রহর দেয়ালের সাথে সেটে দাঁড়িয়ে আছে। না, সে কাঁদছে না। হায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতের বালা জোড়া তুলে ধরে চোখের সামনে। তার ফাঁক দিয়েই দেয়ালের ও প্রান্ত দেখা যাচ্ছে। দাগহীন শুভ্র দেয়াল, একদম ঝকঝকে। কিন্তু তার জীবন তো দাগহীন নয়। সে কলুষিত জীবনে কি করে সে তার রাহান ভাইয়াকে স্থান দিবে? হুড়মুড়িয়ে হল থেকে বের হয় আজরাহান। নবীন খান চেয়েছিল একবার ডাকবেন, কিন্তু তার আগে আজরাহান চোখের দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। নবীন খান কথা বলার মাঝখানেই চোখা হাসলেন। ভাবলেন, নন্দিতার বিয়ের ঝামেলাটা শেষ হলেই তিনি আজরাহান আর নুরাইশার বিয়ের প্রস্তাব তুলবেন। আজরাহান লাইকে ডায়মন্ড, তার চেয়ে ভালো জামাতা পাওয়া দুষ্কর।
তিনি কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চান না। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পালা। সন্ধ্যা নেমে এসেছে। হলের জানালা দিয়ে বাইরে আসা আলোয় আর গেটের সামনের লাইটিংয়ে সবকিছু এখনো ঝলমলে। কুহিলিকা সবাইকে দেখতে পেলেও প্রহরকে দেখতে পেলেন না। পাশে দাঁড়ানো সানোয়ার আহমেদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে বললেন। প্রহর কোথায়? সানোয়ার আহমেদ ঠান্ডা গলায় বললেন। ও এখানে নেই। কুহিলিকা ঈষৎ রেগে বললেন। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, তাই তো জিজ্ঞেস করলাম। আর আজরাহানকেও দেখতে পাচ্ছি না, ছেলেটাকে একটা কাজেও পাওয়া যায় না। সানোয়ার আহমেদ খানিক চুপ করে থেকে হাসলেন আর বললেন। প্রহরকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ও আজরাহানের সাথেই আছে। কুহিলিকা চটে উঠলেন। বিস্ময় আর রাগ মিশ্রিত কণ্ঠে বললেন। এসব আপনি কি বলছেন? কোথায় গিয়েছে ওরা? সানোয়ার আহমেদ শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বললেন। কোথায় গিয়েছে তা বলতে পারবো না, তবে তাড়াতাড়ি ফিরে আসবে বলেছে। কুহিলিকা আরেকটু গলা চড়িয়ে বললেন। ফিরে আসবে মানে? আপনি ওদের যেতে দিলেন কেন? ওই আজাইরা রাহানটার কি কোনো কাজ নেই? সানোয়ার আহমেদ এইবার বেশ গম্ভীর ও নরম সুরে বললেন। কুহিলিকা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আজরাহান এর নাম তোমার প্রয়াত শ্রদ্ধেয় শ্বশুর বাবার। তুমি এইভাবে তাকে বলতে পারো না। কুহিলিকা ইতস্তত বোধ করলেন। নিজেকে অপরাধী মনে হলো তার। ওই মানুষটার জন্যই আজ তিনি এত সুন্দর একটা পরিবার পেয়েছেন। এক অনাথ মেয়েকে শুধু তিনি আশ্রয় দেননি, দিয়েছেন গোটা এক পৃথিবীর সুখ, যার সম্পর্কে তিনি স্বপ্নেও কখনো ভাবেননি। হয়তো এই কারণেই আজরাহানের প্রতি তিনি বেশি রাগ দেখাতে পারেন না। ছেলেটা একটু স্বাধীনচেতা, ঠিক তার দাদার মতো, কিন্তু যথেষ্ট বিবেকবান। কোনো ধরনের বাজে ঝামেলা সে কখনো করেনি। নিজের কথা ভাবতেই তার প্রহরের কথা মনে হলো। প্রহরের জীবনটাও তার মতো। হয়তো এই কারণেই মেয়েটার প্রতি তার আলাদা একটা মায়া কাজ করে। নিজের ভাবনার ইতি টেনে স্বাভাবিকভাবে কুহিলিকা বললেন। আপনার এভাবে ওকে যেতে দেওয়া উচিত হয়নি। সানোয়ার আহমেদ হতাশ কণ্ঠে বললেন। তুমি কি তোমার ছেলেকে বিশ্বাস করো না? এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা নয়। প্রহর মেয়ে মানুষ, লোকে কি বলবে? সানোয়ার আহমেদ ঈষৎ হাসলেন আর বললেন। তুমি কবে থেকে লোকের কথা ভাবতে লাগলে? লোকের কাজেই তো বলা। উপরওয়ালার বলার জন্যই তো মুখ দিয়েছেন, আর আমাদের দিয়েছেন বিবেক। তাই কোনটা ভালো কোনটা খারাপ তার বিবেচনা আমাদেরই করতে হবে। কুহিলিকা কপট অনুরাগে বললেন। আজ মুখে খই ফুটছে আপনার। ছেলের পক্ষ নিয়ে আর কথা বলতে হবে না। ওকে কল করে বলেন যেন তাড়াতাড়ি ফিরে আসে। সে কি আর বলেনি? বলেছি 10টার মধ্যে যেন ফিরে আসে। কুহিলিকা বিস্ফোরিত চোখে বললেন। কি? সানোয়ার আহমেদ অধর বাঁকিয়ে দুষ্টামির ছলে বললেন। বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে বোধ হয়। আচ্ছা, আমি এখনই ওকে বলছি যেন 12টার মধ্যেই ফিরে আসে। কুহিলিকা চোখ মুখ বাঁকালেন। ভ্রু জোড়া কুঞ্চন করে রাগী কণ্ঠে বললেন। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সানোয়ার আহমেদ বাঁকা হাসলেন। চোখের চশমাটা একটু নেড়েচেড়ে ঠিক করে নাকের ওপর রাখলেন। কুহিলিকার কাছে এসে মৃদু স্বরে বললেন। তোমাকে রাখলে কিন্তু এখনো সেই 16 বছরের কিশোরী মনে হয়। 60 বছর পর বাড়ি গিয়ে সেই প্রথমবার তোমাকে যখন আসলাম ভাইয়ের বিয়েতে আধাত ঘুমটাই দেখলাম, মনে হলো সদ্য কলি থেকে ফোটা পদ্ম। তোমার কপালের ওই লাল টিপ সেদিন আমার ঘুম কেড়ে নিয়েছিল। ঠোঁটের নিচের ওই লাল তিল, উফ। কুহিলিকা লজ্জায় মাথা সরালেন। কপট রাগ দেখিয়ে বললেন। এসব কি শুরু করলেন আপনি? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আপনার? আরে শরীর বুড়ো হয়েছে, মন তো আর বুড়ো হয়নি। আপনি চুপ করবেন? মা, বাবা কিন্তু ভুল বলেনি। রাখলে কিন্তু তোমাকে বেশ মিষ্টি লাগে। এই জন্যই তো তুমি যতই রাগ দেখাও, আজ রায়হান ভাইয়া তোমাকে একটুও ভয় পায় না। হয়েছে হয়েছে, বাবা আর ভাইয়ের আর চেলামি করতে হবে না। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, দেরি হচ্ছে আমাদের। কুহিলিকার হাসি ভরা রাগে ঠোঁট টিপে হাসতে লাগলো বাবা মেয়ে। ঢকঢক করে পানি গিলে যাচ্ছে আজরাহান। সামনে দাঁড়ানো প্রহর কাতর চোখে তাকিয়ে আছে আজরাহানের দিকে। পানি খাওয়ার সময় আজরাহানের অ্যাডামস অ্যাপল যখন উঠানামা করছিল, প্রহর এর তৃষ্ণা যেন দ্বিগুণ হারে বাড়তে লাগলো। আজরাহানের অ্যাডামস অ্যাপল যতবার ওঠানামা করছে, প্রতিবারই যেন শ্বাস রুদ্ধকর মনে হচ্ছে সবকিছু প্রহরের কাছে। শুকনো ঢোক গিলছে প্রহর। নিপুণ দৃষ্টি দিয়ে আজরাহানকে দেখে যাচ্ছে প্রহর। ফর্সা মুখমণ্ডলের মাঝে ওই জাম রঙের দুই ঠোঁটে স্মিত হাসি যেন যে কোনো নারীর প্রাণ হরণ করে নিবে। ভ্রুজোড়া কুঞ্চে চোখের কোণ ক্ষীণ করে একবার কারো দিকে তাকালে মনে হবে এই চোখে যেন সারা জীবনের জন্য বন্দী হয়ে যায়।
আজরাহান মুখ থেকে বোতল সরাতেই আচমকা প্রহর বলল। খাবো আমি। আজরাহান অষ্টজোড়া হালকা স্মিত করে প্রহরের দিকে ঝুঁকে বলল। পানি নাকি আমাকে? প্রহর চোখ পিটপিট করে বার কয়েক তাকালো, ফিকে গলায় বলল। আমি কি রাক্ষস? আজরাহানের হাত থেকে খপ করে বোতলটা নিয়ে তাতে চুমুক লাগায়। আজরাহান আওয়াজ করে হাসল, শান্ত কণ্ঠে বলল। যেভাবে তাকিয়েছিলি মনে হচ্ছিল আমাকে খেয়ে নিবি। অবশ্য এতে তোর কি দোষ? আমি দেখতে এত ড্যাশিং। কথা শেষ করে আরেক দফা হাসল আজরাহান। প্রহর আবারও প্রস্তর মূর্তির ন্যায় নির্বিকার দৃষ্টিতে আজরাহানের দিকে তাকিয়ে আছে। লাইট পিঙ্ক কালারের শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট, শার্টের কলারে ঝুলানো ব্ল্যাকের মাঝে হালকা চেকের টাই, পকেটে দুই হাত গোজা সরল দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহরের দিকে। এই লোকটার এই চাহনিতেই বারবার হারিয়ে যায় প্রহর। তার হৃৎপিণ্ডের কাঁপন যেন বাড়তে থাকে, শিরা উপশিরায় বয়ে যায় এক শীতলতা। ক্ষণে ক্ষণে যেন ওই চোখের চাহনিতেই নিজেকে বিসর্জন দিতে ইচ্ছে করে। প্রহরের সজ্ঞান আসে আজরাহানের নরম সুরে। আর খাবি? উম, তাহলে চল। আজরাহান প্রহরকে নিয়ে বেরিয়েছে শপিং এর জন্য। ছোট্ট একটা শপিং মলের সামনে থামতেই ফুচকা চোখে পড়ে। মেয়েদের ফুচকার প্রতি কি নেশা তা শুধু উপরওয়ালাই জানে। এক এক করে ফুচকা গিলছিল প্রহর। আজরাহান দাঁড়িয়ে একরাশ ভালোবাসার নয়ন দিয়ে গভীরভাবে তার ডেঙ্গি নৌকাকে দেখে যাচ্ছে। রাস্তার পাশেই ফুচকাওয়ালা। শপিং মল হওয়ায় বেশ ভিড়ভাট্টাও। রিকশার ক্রিং ক্রিং আওয়াজ, সাথে বাস, প্রাইভেট কার এর শোষো আওয়াজ, মানুষের কোলাহল, হকারদের গলা ফাটানো চিৎকার, সব মিলিয়ে স্বাভাবিক পরিবেশ বিরাজমান। শপিং মলের ভিতর এদিক ওদিক তাকিয়ে হাঁটছে প্রহর। রাতের সময়টাতেও লোক লোকারণ্যে থাকে শপিং মলগুলোতে। একটু অগোছালো হয়ে হাঁটতেই একটা লোকের সাথে ধাক্কা লাগে প্রহরের। ক্রুদ্ধ হয় প্রহর, রাগান্বিত স্বরে লোকটাকে বেশ কিছু কথা বলে। লোকটি বিনা মেঘে বজ্রপাতে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। আজরাহান কোনো মতে প্রহরকে থামায়, হাতের ডান পাশে এনে সেফ জোনে রাখে প্রহরকে। আজরাহান ঠোঁট চিপে হাসে। প্রহর ক্ষীণ কণ্ঠে বলল। হাসছেন কেন আপনি? আজরাহান হাসি থামিয়ে চোখে হেসে বলল। এত রেগে যাস কেন তুই? লোকটা ইচ্ছে করে কিছু করেনি। প্রহর ব্যঙ্গাত্মক হেসে বলল। ইস, রেগে যাস কেন তুই? মেয়ে মানুষ দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। আমি মনে হয় বুঝি না? কি বুঝিস তুই? এসব লোক ইচ্ছে করেই এসবটা করে। প্রথমে মেয়েদের গায়ে হাত দিবে, পরে বলবো সরি। সবাই ইচ্ছে করে করে না, অনেক সময় ভুলবশত হয়ে যায়। মেয়েদেরকে ছোঁয়ার ক্ষেত্রেই ভুল, তাই প্রথমে শিক্ষা দেওয়া উচিত যেন দ্বিতীয়বার আর ভুলটা না করে। একটুখানি ছোঁয়াতেই এত রাগ? আমিও তো তোকে ছুঁই। আপনি ছোঁন বলে কি সবাই ছবে নাকি আমায়? নিজের কথায় নিজেই জিভ কাটে প্রহর। আজরাহান পাল্টা প্রশ্ন করে না, সামনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে স্মিত হাসে। শপিং শেষে মলের বাইরে প্রহরকে দাঁড় করিয়ে ভেতরে পুনরায় যায় আজরাহান। ভুলবশত একটা ব্যাগ ফেলে রেখে এসেছে। প্রহর দুই হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। শপিং মলের সামনে বেশ আলো, একদম দিনের মতো পরিষ্কার। প্রহর হঠাৎ অনুভব করে ওর পাশেই গা ঘেঁষে একটা ছেলে কিছুক্ষণ পর ওকে ধাক্কা দিয়েই যাচ্ছে। বজ্র কঠোর হয়ে প্রহর কঠিন কণ্ঠে বলল। এমন কেন করছেন আপনি? চোখে দেখতে পান না? ছেলেটি হকচকিয়ে যায়। প্রহরের কথায় উচ্চ আওয়াজে এদিক ওদিক তাকায়। প্রহর আবারও প্রদীপ্ত কণ্ঠে বলল। এদিক ওদিক কি দেখছেন? আমার দিকে তাকান। মেয়ে মানুষ দেখলেই কি হাত নিষ্পিস করে? আয়নায় নিজের চেহারা দেখেছেন? বাসায় কি কেউ খেতে দেয় না? আর চুল কাটার কি টাকা নেই নাকি? প্রহর হালকা ঝুঁকে নাক ছিটকে বলল। ছি, গোসল করে না নাকি? ইয়াক, জঙ্গল থেকে এসেছেন? আগে তো নিজেকে মানুষ বানান, তারপর মেয়েদের সাথে ধাক্কাধাক্কি করবেন। যান এখান থেকে, ছি। প্রহরের অনর্গল দীপ্ত কথায় আশেপাশের মানুষজন বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে। প্রহর থেমে কিছুক্ষণ বুক ভরে শ্বাস নেয়। সামনে দাঁড়ানো ফর্সা মতো ছেলেটি কানের ওপর থেকে মোবাইলটা সরিয়ে ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে। ছেলেটির দিকে নজর পড়তেই ফুঁসে ওঠে প্রহর, অগ্নিঝরা কণ্ঠে বলল। এভাবে কেন তাকিয়ে আছেন? জীবনে মেয়ে মানুষ দেখেননি? ছেলেটি শুকনো ঢোক গিলে নেয়। হাঁ করা দুই ঠোঁট চুপসে যায়। আমতা আমতা করে টেনে টেনে বলল। দেও খেয়েছি, তবে আপনার মতো দেখে এখানি। কেন? আমার মাথায় কি শিং গজিয়েছে? না হওয়া মানে? সরি ভাই, আপনি কিছু মনে করবেন না। ছেলেটাকে অনুনয় করেই প্রহরের হাত ধরে টেনে নিয়ে চলে আসে আজরাহান। সোডিয়াম লাইটের আবছা আলোয় পায়ে পা মিলিয়ে হাঁটছে আজরাহান আর প্রহর। একটু চিপা গলি হওয়ায় আশেপাশে দু একজন মানুষই হেঁটে যাচ্ছে। দু একটা কুকুর লেজ নেড়ে গুটি গুটি করে হাঁটছে। একটু পরপর ডেকে উঠছে। আজরাহান স্মিত কণ্ঠে বলল।
তোকে বিয়ে করলে তো আমাকে বেশ ভুগতে হবে, যেখানে সেখানে মারামারি লাগিয়ে দিবি দেখছি। প্রহর দীপ্ত কণ্ঠে বলল, কে বলেছে আপনাকে আমায় বিয়ে করতে? করব না আমি আপনাকে বিয়ে। আপনার যাকে খুশি তাকে বিয়ে করেন আপনি। আজরাহান থমকে যায়, ঘুরে তাকায় প্রহরের দিকে, ওর কানের কাছে মুখ নিয়ে বলল, বিয়ে আমি যাকেই করি না কেন, ফুলসজ্জা আমি তোর সাথেই করব। আর আমার রাহান রিনির মাম্মাও হবি তুই। প্রহর স্নিগ্ধ দৃষ্টিতে তাকায় আজরাহানের দিকে, অধরে স্মিত হাসি রেখা টেনে উদাসীন ভাবে দেখে। মিষ্টি সুরে জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, আপনার মেয়েবাবু ভালো লাগে রাহান ভাইয়া? আজরাহান শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো লাগবে না কেন, মেয়েরা তো জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর সে যদি সেই কন্যা সন্তানকে কষ্ট না দেয় এবং ওই ঘরে জন্ম নেওয়া পুত্র সন্তানের উপরে প্রাধান্য দেয়, তাহলে ওই কন্যার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। মুসনাদে আহমদ 1/223। আর যে ব্যক্তির ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় সে বরকতময় ও সৌভাগ্যশীল হয়। আজরাহান এক লম্বা দম ছেড়ে আবারও বলল, আমি তো সবসময় চেয়েছি আমার যেন প্রথম মেয়ে বাবু হয়, ওকে আমি আমার কলিজা বানিয়ে রাখবো। কিন্তু প্রহর আহত নয়নে বিরস কণ্ঠে বলল, কিন্তু কি? ওই যে তোকে কথা দিয়েছি, তোকে যমজ বাবুর মা বানাবো, তাই মেয়ের সাথে আমার একটা ছেলেও হবে। আপনি কি করে জানেন যমজ বাবুই হবে? আজরাহান পদযুগল স্থির করে, প্রহরের দিকে ঘুরে দাঁড়িয়ে হালকা নিচু হয়ে ঝুঁকে ওর কপালে উষ্ণ চুম্বন করে, শীতল কণ্ঠে বলে, বিয়ের পর তোকে আমি এত ভালোবাসবো যে উপরওয়ালা আমাদের যমজ বাবুই দিবেন ইনশাল্লাহ। বুঝলি তো ডিঙি নৌকা। আজরাহান পা বাড়ায় সামনে, প্রহর পাথর মূর্তি হয়ে দাঁড়িয়েই থাকে, অদ্ভুত ভাবে ভাবতে থাকে আজরাহানের বলা কথাগুলো। সুপ্রসন্ন হাসি তার অধর জুড়ে, বুকের কোথাও শীতল অনুভূতি, হয়তো সুখ পাখি ধরা দিবে তার জীবনে। আজরাহান কয়েকদম এগিয়ে গিয়ে পাশে প্রহরকে না পেয়ে পিছন ফিরে তাকায়, গলা উঁচিয়ে বলে, কিরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, বললি না ক্ষুধা পেয়েছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো। প্রহর লম্বা লম্বা পা ফেলে খানিক দৌড়ে এসে আজরাহানের হাত জড়িয়ে ধরে, নিজের বুকের সাথে মিশিয়ে হাঁটতে শুরু করে, পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে। আবছা আলোয় মিলিয়ে যাচ্ছে দুজন মানব মানবী, তাদের যে একসাথে সামনে অনেক পথ চলা বাকি।